পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নুরাইসা মাহানুর। পর্ব সংখ্যা 15। উজান ভাই, কখন আসলে তুমি? স্তম্ভিত বিস্ময়ে শেষ সীমান্তে দাঁড়িয়ে কাঁপছে ঈশিতার কণ্ঠ। ঘরে ফিরেছে ঘণ্টাখানেকও হয়নি। নিজ কক্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্র গুছিয়ে বাইরে পা রেখেছে সবে। এমন সময় দৃশ্যপটে উদয় হলো উজান। তীব্র বিস্ময়ে আটকে গেছে তার চাহনির নড়াচড়া। কথাটি উচ্চারণের সাথে সাথে উজানের চাহনি ফিরে এলো তার দিকে। চোখে ধাতব নির্লিপ্ততা, মুখে বাক্যহীনতা, তবুও থেমে থাকেনি ঈশিতা। দীর্ঘদিনের অবরুদ্ধ উচ্ছ্বাস হঠাৎই শব্দে ফেটে পড়ল। কতদিন পর দেখলাম তোমাকে উজান ভাই। এতদিন কোথায় ছিলে? কবে এসেছো বাড়িতে? আগে জানালে না কেন? তাহলে তো আমরাও আগে ভাগেই ফিরতাম। কেমন আছিস শিশু? শব্দের জবাবে শুধু একটিমাত্র প্রশ্ন। কোনো আবেগ নেই, নেই দীর্ঘদিনের দেখা না হওয়ার উষ্ণতা। ঈশিতা মুহূর্তেই নিজেকে সামলে নিল। উজানের চোখে ভাসছে এক চাপা গম্ভীরতা, ঠোঁটে অনুচ্চারিত কোনো দুশ্চিন্তর রেখা। কেন যেন মনে হলো এই পুরুষটা ভেতরে ভেতরে কোনো অস্থিরতা বয়ে বেড়াচ্ছে। আমি ভালো আছি উজান ভাই, তুমি কেমন আছো? তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছো? উজান মাথা নাড়ালো, স্বরটাও নিস্তরঙ্গ। না, তেমন কিছু না। ছোট মা কোথায়? উনি কি আসেননি? এসেছেন তো, আম্মু ওই পাশে আছেন। উজান, এই উজান। নাম ধরে টান টান স্বরে ডাকতে ডাকতে এগিয়ে এলো তোবা। উজান ধীরভাবে ঘাড় ঘুরিয়ে তাকালো। তোবার চোখে খেলে যাচ্ছে অস্থির উচ্ছ্বাস। কাছে এসেই কথার তীর ছুঁড়ে দিল। তুই এখানে, আর আমি তোকে খুঁজেছি সর্বত্র। চল না কোথাও থেকে ঘুরে আসি একটু। এই আসার পর থেকে তো কোথাও যাওয়াই হলো না। বাক্য ফুরাবার আগেই তোবার চোখ আটকে গেল একপাশে দাঁড়িয়ে থাকা ঈশিতার চোখে। ঈশিতা কিছু বলছে না, তবু তার দু চোখে জমাট বৃষ্টি। ডাগর ডাগর চাহনির ভিতরে প্রশ্নবিদ্ধ নীরবতা। তোবার দিকে সে তাকিয়ে আছে এক মৌন ভাষায়। ওকে উজান? তোবার কণ্ঠে অনাহত কৌতূহল। উজান এবার ধীরে ফিরে তাকালো ঈশিতার দিকে। চোখ একবার উপর নিচ থেকে নিচে নামিয়ে দেখে নিল মেয়েটাকে। ঈশিতার পরনে একটা নিশার কালো চুড়িদার, চুল ক্লিপে বাঁধা। সামনের দিকের কিছু বেবি হেয়ার অলসভাবে গড়িয়ে পড়েছে কপালে। ওড়নাটা ছড়িয়ে রাখা, শরীর জুড়ে অনাবিল শালীনতা। মুখখানা কোনো বাচ্চা মেয়ের মতোই স্নিগ্ধ সরল। চোখে এক উজ্জ্বল বিস্ময়। মনে হচ্ছে চকচকে দুটি তারা নিয়ে শিশু মনের কেউ তাকিয়ে আছে। ও ঈশিতা, ছোট চাচ্চুর মেয়ে, বলল উজান, স্বর নরম। ও, তোবার ঠোঁট ছুঁয়ে আসে একটি মাত্র ক্ষীণ প্রতিক্রিয়া, তবে চোখ বলছিল ভিন্ন কথা। ঈশিতাকে দেখেও খুব একটা ভালো লাগলো না তোবার কাছে। সত্য বলতে তোবা কখনই কোনো সুন্দরী মেয়েকে সহ্য করতে পারে না। আর উজানের আশেপাশে সেটা চুলচেরা ঈর্ষার জন্য এক অজানা ঘূর্ণি। ভালো আছেন আপু? আপনি কি হন উজান ভাইয়ের? ঈশিতার কণ্ঠে চিরচারিত ভদ্রতার শিশুসুলভ আন্তরিকতা। তোবা সামান্য সোজা হয়ে দাঁড়ালো। ঠোঁটের কোণে এক কৃত্রিম হাসি এনে বলল, আমি উজানের ফ্রেন্ড। ভারী কিউট আপনি দেখতে। উজান ভাইয়ের বন্ধু বলে কথা, কিউট না হয়ে উপায় আছে? কথার শেষে ঈশিতা ছুড়ে দিল এক মনোহরণ হাসি। শুধু ঠোঁটে নয়, চোখেও খেলে গেল মুগ্ধতার দীপ্তি। উজান চোখ ছোট ছোট করে অনুভূতিহীন চাহনি নিয়ে ঈশিতার দিকে তাকিয়ে আছে। তোবার চোখে লেগে গেল ঈশিতার সেই হাসির দীপ্ত আজ। শরীরটা সাথে সাথেই জ্বলে উঠল। এই মেয়েটা এতটা ন্যাকামি করে কেন? আর হেসে এমন ভাব নিচ্ছে কেন? হাসি সুন্দর দেখেই বোধহয় ইচ্ছে করে হে হে করছে। তোবার ভেতরটা কেমন দাউ দাউ করে উঠল। তবুও সমস্ত অসহিষ্ণুতা মুখে না টেনে শত চেষ্টায় চেহারার একপাশে তুলে রাখলো বিষণ্ণ হালকা হাসির আবরণ। উজান ভাই, দুপুরে খেয়েছ? ঈশিতার কণ্ঠে পরম যত্নের ছোঁয়া। উজান নীরবে নাড়িয়ে কেবল বলল, না। চলো চলো, খাবে চলো। আজ সবাই একসাথে খাবো আমরা। জানো তুমি, কতদিন পর তোমার দেখা। আমার না কি খুশি লাগছে বলে বোঝাতেই পারবো না। ইস, এতদিনে এই বাড়িটায় প্রাণ ফিরে এসেছে। বড় মা কোথায়? নিশ্চয়ই খুশিতে একেবারে পাগল হয়ে গেছে, তাই না? তোমার জন্য উনি কত কষ্ট সয়েছেন জানো, কতবার কেঁদেছেন। আরও আগে এলে না কেন বলো তো? মায়ের প্রসঙ্গ আসতেই উজানের মুখটায় হালকা কুয়াশা নামলো। শিরা উপশিরায় এক অপরাধবোধ বয়ে গেল। অভিমানের পর্দা টেনে নিজের মায়ের বুকে যে কষ্টের আঁচড় ফেলেছিল, তার মূল্য যে এমন হঠাৎ করেই অনুশোচনায় ডুবিয়ে দেবে তা হয়তো ভাবেনি। সে কিছু বলল না। তাড়াতাড়ি আসো উজান ভাই। আপু, আপনিও আসুন। আর কোনো বন্ধু যদি থাকে উজান ভাইয়ের, সবাইকে নিয়ে আসুন। আমি দেখি রান্না সব রেডি কিনা।
ঈশিতা কথার ঝাঁপি ফেলে তড়িঘড়ি করে নেমে গেল নিচে। ওজান ঠোঁটে নীরব দীর্ঘশ্বাস চেপে ধীরে ঘরের দিকে পা বাড়ালো। তুবা একপাশে দাঁড়িয়ে থেকে মুহূর্তখানেক চেয়ে রইল, তারপর বাকিদের দিকে এগিয়ে গেল। নিজের কক্ষে নিস্তব্ধতা জুড়ে দৃষ্টি ডুবে আছে বইয়ের পাতায়। শরীরে জ্বর অনেকটাই প্রশমিত, আর মনটা আগের মতো অসাড় নয়। শুয়ে শুয়ে অলস সময় নষ্ট করাকে দৃষ্টি কখনোই পছন্দ করে না, তাই নিজস্ব ভুবনে ফিরে এসেছে সে। প্রিয় বইয়ের পাতায় লুকানো শব্দেরা হয়ে উঠেছে তার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী। হঠাৎ টুং করে শব্দ উঠল। ফোনে মেসেজ অ্যালার্ট। ফোনটা বিছানার এক পাশে দূরে রাখা, তবুও দৃষ্টির মনে হলো তোলার মতো কিছু নয়। আবারও ডুব দিল পাঠ সাগরে, কিন্তু কিছুক্ষণ পর ফের একটানা টুংটাং। মোবাইল এবার রণহুঙ্কারে নেমেছে। দৃষ্টি বিরক্ত হলো, চোখ কুঁচকে উঠল। অবশেষে উঠে গিয়ে মোবাইলটা হাতে নিল। স্ক্রিনে চোখ পড়ে যেতেই তার সমস্ত অভিব্যক্তি মুহূর্তে স্তব্ধ। একের পর এক ঝড়ের মতো ছুটছে ছবি। প্রেরক বলদ নামে সেভ করা একটি নাম। স্ক্রিন জুড়ে ভেসে উঠেছে একটার পর একটা মিডিয়া ফাইল। 20-এর উপর ছবি চলে এসেছে ইতোমধ্যে, অথচ দৃষ্টি এখনও বুঝে উঠতে পারেনি ঠিক কি হচ্ছে এখানে। মাথার ভেতর দ্বন্দ্ব, দেখবে কি দেখবে না, একটা বিরক্তি, একটা কৌতূহল আর একটুখানি শঙ্কা। তিনটে আবেগ একসাথে ঢেউ তুলছে দৃষ্টির ভেতরে। শেষমেশ সেই কৌতূহলটাই জয়ী হলো। চোখ রাখলো ছবিগুলোর ওপরে, আর সেখানেই আচমকা থমকে গেল সময়। ছবি আর ছবি, সব কটাতেই সাইফ। একের পর এক সাইফের ছবি পাঠিয়ে যাচ্ছে ইমন। হাতে ফুলের সমাহার, চেহারায় হাসি। একবার গোলাপ, একবার গাধা, কখনো রজনীগন্ধা তো কখনো বেলি। প্রতিটি ছবিতে সাইফ এক এক রকম ভঙ্গিমায় ফুল হাতে দাঁড়িয়ে আছে। ছবি থামতেই মেসেজ এলো ঝুপ করে, দেখেন তো ভাবি, কোন ফুলগুলো পছন্দ হচ্ছে আপনার। দৃষ্টি অবাক, ভেতরটা একরাশ অবাক ভাবনায় মোড়া। কি শুরু করে দিয়েছে এই দুই বলদ! সাইফ আর ইমন দুজন মিলে রীতিমতো নাটক নামিয়ে এনেছে স্ক্রিনে। এত কিছু করার পরও দৃষ্টি নীরব রইল, একটিও শব্দ খরচ করলো না। চেয়ার থেকে বেরিয়ে এলো চুপচাপ। কিন্তু ইমন নামের এই অতি চঞ্চল প্রাণটা থেমে থাকার নয়। আবার ভেসে এলো মেসেজ, ভাবি, ভাইরে দেখতে দেখতে কি অজ্ঞান হয়ে যাচ্ছেন নাকি? তাড়াতাড়ি বলেন, ভাইরে পরে দেখিয়েন। এবার রাগে মাথার ভেতরটা টকটকে লাল হয়ে উঠল দৃষ্টির। এই ছেলেটা এমনিতেই এক লাইন বেশি বোঝে, তার উপর আবার এমন কথা। দৃষ্টি কোনো বাক্য ব্যয় করল না, শুধু একটা অ্যাংরি ইমোজি ছুড়ে দিল স্ক্রিনে। ভাবলো এবার নিশ্চয়ই থামবে, কিন্তু না। এবার মেসেঞ্জারের পর্দা কাঁপিয়ে আবারও এলো ইমনের মূর্তিমান বাচালতা। আপনি কি সবসময় এমন রাগী মুডে থাকেন ভাবি? মেয়ে মানুষ তো ফুল দেখে খুশিতে লাফিয়ে ওঠে, আর আপনি দেখে ফুল দেখে অ্যাংরি ইমোজি পাঠাচ্ছেন। চিন্তামগ্ন নিস্তব্ধতায় ডুবে গেল দৃষ্টি। সত্যি তো, একটা ফুল দেখেই কি তার উল্লাসে ফেটে পড়া উচিত ছিল? মেয়েদের অন্তর্গত হৃদয় চেতনা ফুলের প্রতি এক অনিবার্য টান থাকে। দৃষ্টির হৃদয়েও সে মুগ্ধতা সুপ্তভাবে জেগে আছে, তবু বাকিদের মতো প্রকাশে সে অকুত ভয় নয়। আগে অবশ্য কখনো এমন ছিল না সে। সময় একদিন ছিল যখন ফুলের গন্ধেই চোখ বুজে হাসত, রঙে রঙিন হয়ে উঠত তার মুখ অবয়ব। কিন্তু এক রাত, অভিশপ্ত এক রাত, সব কিছু নিঃশেষ করে দিয়েছে। সঙ্গে নিভিয়ে দিয়েছে তার কোমল পাপড়ির মতো আত্মাটিকে। এখন এসব ছেলে মানুষই তাকে মানায় না, মানায় না কোনো উচ্ছ্বাস। ছবিগুলো একবার দেখে নিল নিষ্পৃহ ভঙ্গিতে। একটি টকটকে লাল গোলাপের তোড়া, সেই ছবিটায় চোখ আটকে গেল। মনের ভেতর অজান্তে জেগে উঠল কোনো এক শিহরণ। ইমনকে বলে ফেলার জন্য আঙুল চলছিল ঠিক, কিন্তু হঠাৎই বাস্তবতার খাঁচা তাকে থামিয়ে দিল। কি করছিল সে? ভাবতেই থেমে গেল আঙুলের গতি। একটা দীর্ঘশ্বাস ঝরে পড়ল ঠোঁটের কোণে। মোবাইলটা ধীরে বন্ধ করে রেখে দৃষ্টি দিল অন্য প্রান্তে। ভাই, ভাবি তো একেবারে চুপ। মেসেজেরও রেসপন্স নাই। একটা কল দিয়ে দেখবো নাকি? বৃথা চেষ্টা। ফোন অফ করে রেখেছে। কি, আপনি জানলেন কিভাবে? বিশ্বাস না হলে নিজেই কল দিয়ে দেখ। ইমন কৌতূহল দমাতে পারল না। ব্যাকুল আঙুলে নাম্বারটা টিপে দিল। পর মুহূর্তেই ফেটে এলো এক সুরেলা যান্ত্রিক কণ্ঠ। দুঃখিত, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর চেষ্টা করুন। ইমন বিস্ময়ে চোখ গোল গোল করে তাকালো সাইফের দিকে। ইতোমধ্যে সাইফ দোকানের হাতে টাকা গুঁজে দিয়ে একখানি বুকেট নিজের করে ফেলেছে। ইমন তাড়াতাড়ি ঝুঁকে চেয়ে রইল সেই বুকেটের দিকে। ভাই, এইটা ভাবির পছন্দ হইব? ভাবি তো হলুদ আর সাদা গোলাপ পছন্দ। সাইফের ঠোঁটে এক রহস্যময় হাসি।
তার ভেতরে এক অজানা আশ্বাস খেলে গেল। কেন যেন মনে হলো সব রং ছাপিয়ে দৃষ্টি এই বুকেটাই ভালোবাসবে আজ। জানি, তবু এটা নিতে ইচ্ছে হলো। নির্লিপ্ত কণ্ঠে বলে এগিয়ে চলল সাইফ। ইমন প্রথমে দৌড়ে পিছু নিল, আবার হঠাৎ থেমে গেল। মনে হলো তারও কিছু রাখা দরকার। চট করে একখানা লাল গোলাপ কিনে নিল। দ্রুত সেটাকে শার্টের ভিতর লুকিয়ে ফেলল বুকের কাছে। দাম মিটিয়ে আবার দৌড়ে চড়ে বসল বাইকে। দুপুরবেলা খাবার টেবিলে উৎসবের মঞ্চ। নয়ন, আসিফ, জিদান, আফরা, তুবা সবাই জড়ো হয়েছে একসাথে। টেবিলের এক প্রান্তে ঈশিতা একে একে সবার সামনে পাতে সাজিয়ে দিচ্ছে খাবারের রঙিন সম্ভার। অন্যদিকে রান্নাঘরে আমিনা মানে উজানের ছোট মা আনন্দে ডানা মেলেছে। মরিয়মের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলেছে সে, মুখে সন্তুষ্টির আভা। সিঁড়ির ধাপে ধাপে একসময় নিচে নেমে এলো অরুণা। অনিমারই অনুরোধে এসেছে। ছোটবেলা থেকে উজান তার কাছে শুধু ভ্রাতপুত্র ছিল না, ছিল ছেলেরও অধিক। উজানের বাবা আর ঈশিতার বাবা দুই ভাইয়ের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য, একে অপরের প্রাণ ছিল। বড় ভাইয়ের ঘরে যখন উজানের জন্ম হয় তখন থেকেই ছোট ভাই সিদ্ধান্ত নিয়েছিল এই শিশুই তার আলো আর তার আশ্রয় হবে। ঈশিতা তখনও পৃথিবীতে আসেনি। উজানের সাথে 9 বছরের ব্যবধানে জন্ম নেওয়া ঈশিতার আগমনের পথটা সহজ ছিল না। ঈশিতার বাবা চাইতেন না সন্তান হোক তাদের ঘরে। ভাবতেন সন্তান এলে হয়তো উজানের প্রতি মমতার ভাগ হয়ে যাবে। কিন্তু অরুণা ও উজানের বাবা তারা ছিল অন্য স্বভাবের মানুষ। তারা অনেক বুঝিয়েছিল ঈশিতার বাবাকে। আমিনাও নিশ্চুপ ছিল না। একজন নারী হিসেবে মাতৃত্বের অধিকার তারও আছে, সেই অধিকার কেড়ে নেওয়ার শক্তি কি কারও আছে? অবশেষে 12 বছরের সংসারী জীবনে বহু মান অভিমানের পর জন্ম নেয় ঈশিতা। আর সেই জন্মের পরে যে ভালোবাসা ছিল উজানের প্রতি তা এক বিন্দুও কমেনি, বরং এখন দুটো হৃদয় আলাদা আলাদা তাকে ভালোবাসা বয়ে আনে। দুপুরে আহার শেষে বৈঠকখানা মুখর হয়ে উঠেছে হাস্যরসে। সবাই জড়ো হয়ে বসে আছে। নয়ন, আসিফ, জিদান, তুবা, আফরা ঘরে একরকম প্রাণের জোয়ার। দৃষ্টি অবশ্য খেতে আসেনি তাদের সাথে। আগে সবাই একসাথেই খেত, কিন্তু এখন যেহেতু বাহিরের মানুষ আছে তাই সে আসেনি। তার খাবার তার ঘরে গিয়েই অরুণা খাইয়ে এসেছে। বৈঠকে ঈশিতা তার নিজের হাতে বানানো টক মিষ্টি আমের আচারে একে একে সবাইকে তুলে দিচ্ছে। কৌতূহলে মুখে ভাজে হাসি, প্রশংসার চোখে দীপ্তি। ঠিক সেই সময় আচমকা দরজায় ঘণ্টা বাজল। একযোগে সবার মুখ ঘুরে গেল দরজার দিকে। কিছুটা থমকে থাকা মুহূর্তে ঈশিতা হেসে বলে উঠল, আমি দেখছি কে এসেছে। ওড়নার প্রান্তটা মাথায় ভালো করে টেনে পায়ে পায়ে এগিয়ে গেল ঈশিতা দরজার দিকে। আস্তে করে খুলে দিল দরজার পাট। ওপারে দাঁড়িয়ে আছে এক অপরিচিত যুবক। চোখে কৌতূহল, কণ্ঠে শালীন জিজ্ঞাসা। শেখ মেহেরা দৃষ্টি কি এই বাড়িতেই থাকে? ঈশিতা ভ্রু কুঁচকে জবাব দিল, জি। আপনি কে বলছেন? ছেলেটি কিছুটা নিপাট ভঙ্গিতে বলল, ওনার নামে একটা পার্সেল এসেছে, কাইন্ডলি একটু ডেকে দিবেন ওনাকে। এক চিলতে হাসি খেলে গেল ঈশিতার মুখে। আমার কাছেই দিন, সমস্যা নেই, আমি ওনাকে পৌঁছে দিব। আচ্ছা, তাহলে এখানে একটু সাইন করে দিন। একটা ফর্ম এগিয়ে দিল ডেলিভারি ম্যান। ঈশিতার নাম লিখে দরজা লাগিয়ে দিল। চোখ পড়তেই ফুলের বুকেটের দিকে একটা কোমল হাসি ছড়িয়ে পড়ল মুখে। বুঝে ফেলল এটা কার পাঠানো। সাইফ ছাড়া এমন অপ্রত্যাশিত প্রেরণার সাধ্য আর কার? এই বাড়ির ঠিকানায় দৃষ্টির নামে হুটহাট এমন চমক চলে আসে মাঝে মধ্যেই। ফুলে ফুলে গড়া একতরফা অপেক্ষা, আর সেগুলো দৃষ্টির হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব অলিখিতভাবে ঈশিতার কাঁধেই এসে পড়ে। ফুল হাতে নিয়ে ভেতরে প্রবেশ করতেই মুখে লুকানো হাসি। সে হাসি দেখে উজান তাকিয়ে বলল, কে এসেছে ইস্যু? ডেলিভারি ম্যান উজান ভাই, দৃষ্টি আপুর নামে পার্সেল এসেছে, সাইফ ভাই পাঠিয়েছে বোধহয়। সাইফের নামটুকু শুনতেই দপ করে নিভে গেল উজানের মুখের আলো। এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল রক্তবর্ণ। বুকের গভীরে এক গোপন মোচড় দিল, যার ভাষা নেই, নেই কোনো জবাব। চোখ নামিয়ে নিল সে। চোয়াল শক্ত করে কথার তোয়াক্কা না করেই উঠে দাঁড়ালো। নীরবে চলে গেল সবার মধ্যে থেকে। কেউ তার শূন্যতা বুঝেও কিছু বলার সাহস পেল না। পাশ থেকে কপালে ভাঁজ ফেলে তাকালো আফরা। চোখে অবাক বিস্ময়, কণ্ঠে স্পষ্ট প্রশ্ন, সাইফ? কে সাইফ? ঈশিতা চোখাচোখি না করে সহজ স্বরে জবাব দিল, দৃষ্টি আপুর হাজবেন্ড। আপনারা বসুন, আমি আপুকে দিয়ে আসি। আর একটাও শব্দ না বলে সেখান থেকে সরে গেল ঈশিতা। উদ্দেশ্য দৃষ্টির ঘর। ঈশিতা যেতেই ঘর মুহূর্তেই জমে উঠল নিস্তব্ধতায়।
কথাটা মুখ থুবড়ে পড়ল মাঝপথে। একে একে সবার চোখে বিস্ময়, দৃষ্টি বিবাহিত, চোখাচোখি হতে থাকলো। কেউ আর স্বাভাবিক থাকতে পারছে না। এতদিন এখানে থেকেও কেউ বুঝলো না দৃষ্টি নামের পাশে আরেকটা নাম জুড়ে গেছে। তবে আফরার চোখে শুধু বিস্ময় নয়, কিছুটা সন্দেহ আছে। তার ভেতরটা কেমন খচখচ করে উঠল। মনে পড়ে গেল সেদিনের কলেজ ফাংশনের সেই দৃশ্য। কলেজের সেই সাইফ ছেলেটাই কি দৃষ্টির হাজবেন্ড?